উপকূলে ১৩০ কিলোমিটার গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা, ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি। রিমালের প্রভাব মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। এবং এমপি আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহিনকে ধরতে নেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা, জানালেন ডিবি প্রধান। সবাইকে স্বাগত এশিয়ান নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ভয়ঙ্কর রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় রিমাল। কিছুক্ষণের মধ্যে উপকূলীয় এলাকায় এর অগ্রভাগ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান বলেন, সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের প্রভাব থাকবে। রিমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রমে পরিণত হওয়ার পর উপকূলে ১৩০ কিলোমিটার গতিতে আছড়ে পড়বে। এই আবহাওয়াবিদ আরও জানান, মোংলা ও পায়রা বন্দরের দিকে এগোচ্ছে রিমাল। উপকূলীয় ১৬ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তিনি বলেন, সব মিলিয়ে ভয়াবহতার সব লক্ষণই রয়েছে এর মধ্যে। বিকেল ৩টার আগে উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানান তিনি। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসাদ, ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে সবশেষ কি তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানাবেন। ধন্যবাদ রাজ। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবহাওয়া অধিদপ্তরে। কিছুক্ষণ পূর্বেই এখানে ব্রিফিং হয়েছে। ব্রিফিং এ আবহাওয়াবিদ বলেছেন যে আজকে মূলত দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল, এটি প্রবল আকারে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে কিন্তু বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল সেদিকে কিন্তু ঝুঁকছে। এবং যদি আমি বলি যে বাংলাদেশের যেভাবে যে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে সেই বিষয়ে কিন্তু সময় জানিয়েছেন আজকে সকালে। এবং আজকে আমরা জানি যে আবহাওয়াবিদ পরিচালকের পক্ষ থেকে সকালে জানিয়েছিল যে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এটি ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে এটি অবস্থান করেছে। এবং আরেকটি বিষয় যে জানিয়েছে বাংলাদেশে আজকে মূলত এটি সন্ধ্যা থেকে কিংবা রাত অবধি অর্থাৎ মধ্যরাত পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সেটি আঘাত হানবে এবং বলা হয়েছে যে উপকূলীয় যে অঞ্চল রয়েছে যেমন সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, এই যে অঞ্চলগুলো রয়েছে, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই যে নদীর বন্দরে ৪ নম্বর জি আসাদ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদ। তিনি ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে আবহাওয়া অফিস থেকে আমাদের বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। স্থলভাগের দিকে ধেয়ে আসার প্রেক্ষাপটে উপকূলীয় ১৬ জেলার অধিবাসীদের দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধও জানান তিনি। সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। পেছনের অভিজ্ঞতা দিয়ে আরও সক্ষমতার সঙ্গে রিমাল মোকাবেলার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৮ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।
দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে মধ্যরাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি রোধে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে নৌ চলাচল। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে রাত 9টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। উপকূলে আছড়ে পড়তে পারে কয়েক ফুট জলোচ্ছ্বাস। এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন প্রশাসন। উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করা হচ্ছে। শনিবার থেকেই আশ্রয়কেন্দ্রগুলো গুছিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। আমাদের নদী অঞ্চলটা একটু পাইলিং যদি দিতে তাহলে আমরা নিজেরা বাঁচতে পারতাম কোনো রকম। বেরিবেদের পাশে আমাদের বাড়িঘর, সিডের বা বন্যা আসলেই আমরা খুব ভয়াবহ। আমার এই সিডের সময় আমার ভাইবু মারা গেছে, আমার ভাইজি মারা গেছে। জলোচ্ছ্বাসের কারণে আমাদের চুলোয় রান্না করা যায় না, যেহেতু আমাদের বাংলা চুলো মাটির চুলো, এই মাটির চুলো আমরা রান্না করতে পারি না, যার জন্য শুকনো খাবারের জন্য রাস্তায় আসছি। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এই এলাকাটা খুব কষ্টের ভিতরে আছে। যদি কোনো রকম যদি এই বন্যার পানির ভিতরে আসে, অনেক মানুষ অনেক কষ্ট থাকবে এবং ঘর বাড়ি সব নদীর কাছে। এই জায়গাটা যদি আমাদের কোনো বেরিপেদের কোনো সিস্টেম করে দিত বা বেরিপেদ দিয়ে দিত তাহলে অনেক উপকার হইতো। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে কলকাতা পৌঁছেছে 3 সদস্যের একটি টিম। এই তদন্ত কমিটিতে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আহাদ ও এডিসি শাহিদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহিনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। তিনি জানান, শাহিন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। শাহিন আমেরিকায় আছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবে এই দলটি। ডিজিটাল অ্যাক্টের নামে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সেই জন্য সাংবাদিকদেরও সতর্ক থাকতে হবে। সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে তিনি বলেন, সমালোচনা শুদ্ধ করে, সমালোচনা আমরাও করি, কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কভার করতে গিয়ে নিহত 108 সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নামে সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও নেই, এমন অনেকে। এগুলোকে মফস্বলে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার বিকাশ ঘটাতে না পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হব। দর্শক, আবারও ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গে এই মুহূর্তে আমরা খুলনায় যেতে চাই। খুলনায় আমাদের সহকর্মী বাবুল আক্তার আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন। বাবুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে খুলনার, এগুলো আমাদের জানাবেন। জি রাজ, আপনাকে ধন্যবাদ। রাজ, যে বিষয়টা বলছিলেন আবহাওয়া অধিদপ্তরের আমিরুল আজাদ, সিনিয়র আবহাওয়াবিদ, তিনি যে বিষয়টা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল মোংলা থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে বঙ্গোপসাগরে, এবং যেটা সন্ধ্যা নাগাদ কিন্তু ঘনীভূত হয়ে আসবে এবং মধ্যরাত
থেকে কিন্তু এইটে যে বিষয়টা বলেছিলেন যে মধ্যরাত পর্যন্ত কিন্তু মোংলা বন্দর, পায়রা বন্দর এবং সহ খুলনার যে সুন্দরবন এলাকা রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু অতিক্রম করবে, যেটা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাজ, আপনি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু সেই বৃষ্টির মধ্যেই অবস্থান করছি। আর যে বিষয়টা ছিল যে খুলনায় এখনো পর্যন্ত কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে 604টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে 3টি উপজেলায়, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু সাধারণ যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে উঠতে পারেনি এখনো পর্যন্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে, তারপরও কিন্তু সেই আশ্রয় কেন্দ্র তারা যেতে পারেনি। রাজ, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে খুলনায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে এবং 5280 জন স্বেচ্ছাসেবক তাদের এই মোকাবেলা করার জন্য ঘূর্ণিঝড় তারা কিন্তু প্রস্তুত রয়েছে। রাজ, এই ছিল আমার কাছে খুলনা থেকে রিমাল ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। জি বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে খুলনা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবুল আক্তার। চলে আছে পরবর্তী খবরে। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং অনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেছেন, বিপণন ও প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আউটডোর অ্যাডভার্টাইজিং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই শিল্পের কদর বাড়লেও দেশে এর যথাযথ মূল্যায়ন করা হয়নি। শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সহ সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন লিয়াকত আলী খান মুকুল। বিস্তারিত পাতিম বিপ্লবের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা সভা ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ রাশেদ। এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রের পক্ষ থেকে যুগোপযোগী কোনো বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হয়নি। ফলে বিলবোর্ড বিজ্ঞাপন ব্যবসা প্রকৃত ব্যবসায়ীদের হাত থেকে ক্রমেই অপেশাদার ও বিত্তশালীদের হাতে চলে যাচ্ছে, যে কারণে সব নগরীর পরিকল্পিত সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আমাদের ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি। প্রত্যেকটা মালিক আপনাদের সাথে থাকবে, যারা সত্যিকারে এই বিলবোর্ড ব্যবসার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই আপনারা সদস্য হবেন। বিলবোর্ড ব্যবসায়ী তথা বাংলাদেশের আইকন জনাব লিয়াকত আলী মুকুল ভাই। বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবনী ও টেকসই পরিবেশ বান্ধব বিলবোর্ড তৈরিতে কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করে একটি বিশেষ গ্রুপের একচেটিয়া বিজ্ঞাপনী ব্যবসা বন্ধ করার বিষয়ে জোর তাগিদ দেন। নির্বাচিত সদস্য এবং সাধারণ আমরা যে সদস্য আছি সবাই মিলে আমরা সম্মতি দিব, তারপরে এটার উপরে কার্যত আরম্ভ হবে। আমরা গেলে তো উনি আমাদেরকে সম্মান করেন, যথেষ্ট সম্মান করেন। আমাদের রাশেদ ভাইয়ের সাথে, আমাদের আরো ভাইদের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। আমি মনে খুব আকাল যাচ্ছে, আমাদের এই আকাল থেকে বের হতে হলে আমাদের একটা সঠিক নির্বাচনের প্রয়োজন মনে করি। এই একত্রিত হওয়ার কথা তেমন ভাবে ছিল না, কোনো কারণেই আমাদের একত্রিত হতে হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খান মুকুল বলেন, বিলবোর্ড একটি শিল্প, শিল্পীর মন নিয়ে এই শিল্প শৈল্পিক কাজ করে থাকে। দেশের জিডিপির প্রবৃদ্ধিতে এই শিল্পের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, বিলবোর্ড শিল্পের আরও উন্নয়ন ও সম্প্রসারণের জন্য নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য যোগ্য নেতৃত্বের পাশাপাশি এই সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই জরুরি। আমরা যদি সরকারের কাছে করি, সেটা আমি মনে করি সেটা আদায় করা সম্ভব। যেমন এখানে অনেকে বলেছেন যে আমাদের সাইনবোর্ড কেটে নিয়ে যান, নানান ধরনের সমস্যার কথা বলেছেন। তো আমরা যদি শক্তিশালী হতাম সেটা কিন্তু সম্ভব ছিল না। আগের কমিটির বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি এসব অনিয়ম বন্ধ করার তাগিদ দেন। একই সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে সংগঠনকে আরও গতিশীল করারও আহ্বান জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। একটা নির্বাচন হোক, সেটা গ্রহণযোগ্য নির্বাচন, যারা ক্যান্ডিডেট হবেন গ্রহণযোগ্য ক্যান্ডিডেট, এবং আমি চাইবো যে একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা তৈরি করা এবং কিছু অ্যাডভাইজার প্যানেল করা। তো সেই ক্ষেত্রে এটাকে একটা কাঠামো তৈরি করে এরপরে আমার একটা প্রস্তাবনা থাকবে একটা ভালো অ্যাডভাইজারি কমিটি, যারা কৌশলগত বিষয় নিয়ে কাজ করবেন। সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ের জন্য বিনামূল্যে 1000 বর্গফুটের একটি জায়গা উপহার দেওয়ার ঘোষণা দেন লিয়াকত আলী খান মুকুল।
এ সময় আবেগে আপ্লুত সদস্যরা করতালি দিয়ে লিয়াকত আলী খান মুকুলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রপার্টি হলো যদি আপনার ভাগে লেখা না থাকে সেখানে হয় না। তো আমি পল্টনে 1000 স্কোয়ার ফিটের একটা অফিস আমি ডোনেশন করলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন খান, সেলিনা পারভিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, হাজী মোহাম্মদ সোহরাব উদ্দিন খান, আবুল কালাম আজাদ ফারুক, মোহাম্মদ মারুফ রেজা, নাজমুস সাকিব ও জাফর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার। আমি আশার আলো দেখতে পাচ্ছি যে স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। আধুনিক উদ্ভাবনী চিন্তাভাবনাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। এই অগ্রযাত্রার নতুন অধ্যায়ে যোগদান করেছে গ্রামসিকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পোর্সেলিনা হোম। সকালে রূপায়ণ সিটি উত্তরায় এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিস্তারিত বাতেন বিপ্লবের আরও একটি রিপোর্টে। আধুনিক জীবনযাপনের নতুন দিগন্ত উন্মোচন ও গ্রাহকদের জীবনযাত্রাকে আরও সুন্দর করার অনন্য চিন্তাভাবনার ধারাবাহিকতায় রূপায়ণ সিটি ও পোর্সেলিনা হোমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার সকালে রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ গ্র্যান্ড লাউঞ্জে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান এবং পোর্সেলিনা হোমের ম্যানেজিং পার্টনার আবির মোর্শেদ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির সকল ক্রেতা ও কর্মকর্তা বিশ্বখ্যাত পোর্সেলিনা হোম ব্র্যান্ডের হোম ডেকোর সহ সকল পণ্য ক্রয়ে বিশেষ ছাড় সহ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন। পোর্সেলিনা হোম হচ্ছে গিয়ে বাংলাদেশের আমি বলবো যে গোয়িং টু বি দ্য ওয়ান অফ দ্য ব্র্যান্ড ফর দ্য ইন্টেরিয়র হোম সলিউশন। আপনি একটা ওয়ান স্টপ সার্ভিস যেখান থেকে পাবেন, তাদের একেবারে সবচেয়ে আপনার ঘর সাজানোর জন্য সবচেয়ে ছোট জিনিস থেকে শুরু করে বড় জিনিস, খুব হাই স্ট্যান্ডার্ডের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রত্যেকটা কিছু আপনারা একটা ছাদের ভিতর পেয়ে যাবেন। গ্রামসিকো গ্রুপের একটা সিস্টার কনসার্ন হচ্ছে এই পোর্সেলিনা হোম। রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে সুপরিচিত এবং সবসময়ই সম্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পোর্সেলিনা হোমের ম্যানেজিং পার্টনার আবির মোর্শেদ জানান, এই চুক্তির মধ্য দিয়ে ক্রেতারা আরও উন্নত জীবনযাপন করতে পারবেন। আজকে আমাদের রূপায়ণ সিটি উত্তরার সাথে একটা পোর্সেলিনা হোমের একটা এমইউ সাইনিং হলো এবং রূপায়ণ সিটির সকল সকল রূপায়ণ সিটির সকল ক্রেতা, কর্মচারীবৃন্দ এবং সকল যার ম্যানেজমেন্টের লোক, সকল মানুষ যারা আছে তাদের সবাইকে পোর্সেলিনা হোমে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং এখান থেকে যারাই পোর্সেলিনা হোমে আসবে, পোর্সেলিনা হোমে আমরা তাদের জন্য 15% পর্যন্ত একটি অফার রেখেছি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির সিবিএ রেজাউল হক লিমন, ব্র্যান্ড মার্কেটিং প্রধান গোস্বামী অসীম রঞ্জন এবং পোর্সেলিনা হোমের পক্ষে HOBD SM নাহিয়ান বিন মাহবুব ও ডেপুটি ম্যানেজার সালাম ভুইয়া। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদ নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতি আর ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ভারতের গুজরাটে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, 9 শিশু সহ নিহত 27 জন। নরেন্দ্র মোদীর শোক। আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর। দর্শক, ভোলায় 10 নম্বর বিপদ সংকেত চলছে, সেখান থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী রোমানুল ইসলাম সোহেব। বিকাল থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পড়তে শুরু করেছে। আমরা আজ সকাল থেকে জলস্থানের মেঘনার বিভিন্ন এলাকায় অবস্থান করেছি। আমরা দেখতে পেয়েছি নদীর ঢেউ স্বাভাবিকের চেয়ে কিন্তু অস্বাভাবিক বেড়ে গেছে। এবং আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, জলস্থান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকেই কিন্তু তারা ঘূর্ণিঝড় রিমালের মোকাবেলার জন্য তারা বিভিন্ন স্পটে প্রচারণা চালিয়েছেন এবং জলস্থান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 110টি আশ্রয় কেন্দ্র এবং 10টি মেডিকেল টিম প্রস্তুতি রাখা হয়েছে। এবং সাধারণ মানুষদেরকে যারা চরাঞ্চল, এখানে দুটি ঝুঁকিপূর্ণ চরাঞ্চল রয়েছে, একটি হচ্ছে চর হাজিপুর, আরটি হচ্ছে চর মদনপুর। এখানে তারা বিভিন্ন স্পটে গিয়ে প্রচারণা চালিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকাবর্তী মানুষদেরকে তারা আশ্রয় কেন্দ্র নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন তিনি শুকনো খাবারের ব্যবস্থা করেছেন যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবেন।
আমরা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারহান মোহাম্মদ সাইদুজ্জামান। তিনি আমাদেরকে জানাবেন ঘূর্ণিঝড় রিমাল এর জন্য তিনি আসলে কি ধরনের প্রস্তুতি রেখেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই ভোলা জেলা 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় চলে এসেছে। তো আমরা এই বিষয়টি জানার সাথে সাথেই আমাদের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমাদের বিশেষ করে এখানে আমাদের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি যে সিপিপি আছে তারা সহ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং তার সকল সহকর্মী যারা আছে আমাদের মেম্বার গ্রাম পুলিশ সকলের সহযোগিতায় আমরা প্রথমে মাইকিংকে নিশ্চিত করেছি যেন সকলকে এই বিষয়টি জানানো যায় যে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। পাশাপাশি আমাদের উপজেলায় সর্বমোট 112টি আশ্রয় কেন্দ্র রয়েছে। আমাদের মূলত গভর্নমেন্ট যে প্রাইমারি স্কুল আছে এবং কিছু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ সেই আশ্রয় কেন্দ্রগুলো আমাদের প্রস্তুত আছে এবং 13টি মেডিকেল টিমও এর মধ্যে প্রস্তুত করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। শনিবার টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে শ্রদ্ধা জানান। তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন নাহার, গোপালগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 9 শিশু সহ 27 জন মারা গেছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করার কাজ চলছে। তবে ইতোমধ্যে গেমিং জোনের মালিকদের পুলিশ আটক করেছে। এদিকে অগ্নিকাণ্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে 4 লাখ রুপি করে ও আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ঘটনার পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ মাংস প্রস্তুতকারক ও বিক্রেতা সমিতির উদ্যোগে গবাদি পশুর মূল্য কমাতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাংস প্রস্তুতকারক ও বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ সময় দেশব্যাপী ঊর্ধ্বমুখী গবাদি পশুর মাংসের মূল্য কমাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি কবি সোহেল আনোয়ার। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ সভাপতিত্ব করেন। বাগেশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি লায়ন কৈলাস বিহারী সেন। এবার খেলার খবর। ক্রিকেট 3 ম্যাচ সিরিজের তৃতীয় শেষ টি20তে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ সেরালো বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের 6 উইকেট যুক্তরাষ্ট্রকে আটকে দিয়েছিলেন মাত্র 104 রানে। ছোট লক্ষ্য তারায় এবার আর ভেঙে পড়েনি টপ অর্ডার। বারবার হতাশায় ডোবানো ওপেনাররাই নেন দায়িত্ব। সৌম্য তানজিদের ব্যাটে চড়ে বাংলাদেশ পেয়ে যায় জয়ের সীমানা। তানজিদ করেছেন অর্ধশতক। বাংলাদেশের জয়ে 3 ম্যাচের সিরিজ শেষ হলো 2-1 ব্যবধানে, যার মধ্যে প্রথম দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
উপকূলে 130 কিলোমিটার গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা, 10 নম্বর মহাবিপদ সংকেত জারি। রিমালের প্রভাব মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। এবং এমপি আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহিনকে ধরতে নেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা, জানালেন ডিবি প্রধান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।